ওইটার ওই অংশগ্রহণের মাত্রা যত বেশি থাকবে, ওইখানে একটা নির্ধারক হিসাবে তারা আবির্ভূত হতে পারবেন। কিন্তু আরেকটা প্রশ্ন যেটা আপনি করলেন যে এনসিপির ক্ষেত্রে, এনসিপি তার রাজনৈতিক আত্মসমর্পণ করেছে। এনসিপির নেতাদের যদি আমরা দেখি, যারা গণঅভ্যুত্থানে অসাধারণ ভূমিকা রেখেছে, যারা গণঅভ্যুত্থানে একটা ফেসিস্ট শক্তির সামনে মাথা নত করেনি, তারা অন্য কোনো কিছুর কাছে হয়তো মাথা নত করেছে। আমরা দেখতে পাই যে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হিসেবে নিজেদেরকে উপস্থাপন করেছে, এবং যে কারণে এটা যদি তারা বিএনপির সঙ্গে জোটে যেত, তাও আমি এই কথাটা বলতাম যে তারা বিএনপির মধ্যে বিলীন হয়েছে, এখন তারা জামাত ইসলামে বিলীন হয়েছে। তো তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়ার কারণে রাজনৈতিকভাবে তারা নিজেদের আলাদা অবস্থান দাঁড় করাতে পারেনি। এবং যে প্রশ্নগুলো, যে কথাগুলো তারা প্রথমে বলেছিল, সেই প্রশ্নগুলো, সেই কথাগুলো, রাষ্ট্র গঠনের প্রশ্নটা, ফেসিবাদী ব্যবস্থার বিলোপের কথাটা, যেই আবেদন, যেই আকাঙ্ক্ষার জায়গা থেকে এনসিপি গঠিত হয়েছিল, সেই এনসিপিকে আমি নিজে সহ আরও অনেকে, লাখ লাখ মানুষ বাংলাদেশের সমর্থন জানিয়েছিল, এবং তাদের সঙ্গে কিন্তু এক ধরনের বেইমানি করা হয়েছে। সো এই এনসিপি এই রাজনৈতিক আত্মসমর্পণের মধ্য দিয়ে একটা জোট গঠন করেছে জামাত ইসলামের সঙ্গে, এবং কার্যত তারা এখন জামাত ইসলামের রাজনীতি করছে। এই ভোটে আমরা অন্তত তাই দেখেছি। তাদের রাজনৈতিক কোনো ভাষ্য এই মুহূর্তে নেই। তারা যে ইশতেহার দিয়েছে, ওই ইশতেহারের সঙ্গে তাদের রাজনৈতিক বোঝাপড়া বা তাদের যে ভাষ্যগুলো, নির্বাচনী ভাষ্য যেগুলো দিচ্ছে, তার সঙ্গে আসলে কোনো লেনাদেনা নাই। তাদের রাজনৈতিক ভাষ্য একটা, মানে লিখিত ভাষ্য একটা, আর তাদের কার্যক্রম সেটা অন্য কথা বলে। তো এখানে ডেমোক্রেসির জায়গাটাই তারা রাখেননি। সো এটা হচ্ছে একটা পার্ট। নির্বাচনে তারা কয়টা সিট পাবে, তারা তো 30টা সিট নিয়ে দর কষাকষি করেছে জামাত ইসলামের সঙ্গে। আমরা দেখেছি যে জামাত ইসলামের ক্ষেত্রে তারা যতটা ডেভোটেড, তারা যতটা একাগ্র চিত্তে জামাত ইসলামকে সার্ভ করেছে, জামাত ইসলাম ততটা হয়তো করেনি। কারণ আমরা দেখছি যে যেই সব জায়গাতে এনসিপির প্রার্থী আছে, ওই সব জায়গাতেও জামাত ইসলাম প্রার্থী দিয়েছে অনেক ক্ষেত্রে, অনেকগুলো আসনে। তো এখানে কিন্তু, এবং শুধু ওইখানে তারা প্রার্থী দিয়েছে তাই না, সেই প্রার্থীদের পক্ষে তাদের ব্যাপক প্রচারণাও আমরা লক্ষ্য করেছি। তো এইটা এনসিপির প্রতি কিন্তু জামাত ইসলামের ওই ডিভোশনটা আমরা দেখিনি, ওই একাগ্রতা আমরা দেখিনি। তো যদি আপনি ভোটের রাজনীতিতে বলেন, তো এনসিপি কয়েকটা সিট হয়তো পেতে পারে, সেটা 4টা 5টা এরকম সিট আমি অন্তত ধারণা করছি, এরকম সিট পেতে পারে। যদি মানুষ জামাত ইসলামের ভোটগুলো যদি তারা যেসব জায়গাতে পাবে, ওইসব জায়গাতে এনসিপি জয় লাভ করতে পারে। এনসিপির ভোট আসলে সেভাবে তারা নিজেদের কোনো রাজনীতি যেহেতু দাঁড় করাতে পারেনি, এবং তাদের রাজনীতি যেহেতু দেউলিয়া হয়ে গেছে, তাদের রাজনীতির জায়গা থেকে এনসিপিকে আলাদাভাবে এনসিপির ভোটার তারা তৈরি করতে পারেনি। এনসিপি জামাত ইসলামের ভোটে যদি পাশ করতে পারে, তো এই 4-5টা সিট তারা জামাত ইসলামের ভোটে জিতবে, বা তারা যদি 10টা সিটও পায়, সেটা জামাত ইসলামের সিটে ভোটে পাবে। এনসিপির নিজেদের কোনো ভোটার তারা তৈরি করেনি, কারণ তাদের রাজনীতি তারা সামনে নিয়ে আসতে পারেনি। কারণ তাদের রাজনীতি তো ভোটের রাজনীতি না, অন্য একটা রাজনীতি তারা যেটা ঘোষণা করেছিল। সো ওই রাজনীতিটা তারা যেহেতু নিয়ে আসতে পারেনি, এটা আসলে জামাত ইসলামের ভোট, এনসিপির ভোট না। আর নারী ভোটারদের যে কথাটা আমি আরেকবার বলছি, যে নারী ভোটারদের অংশগ্রহণ অসম্ভব রকমের জরুরি। এবং প্রেডিকশনের জায়গায় আমি আরেকটা জিনিস অ্যাড করছি। লাস্ট যেই কিছু প্রেডিকশন আমরা দেখেছি জরিপের জায়গা থেকে, সেই জরিপগুলো বলছে যে যদি ভোটিং পার্সেন্টেজ কম হয়, ধরেন 30, 40, 45 বা 50-এর মধ্যে, তাহলে জামাত ইসলামের
পাশ করে যাওয়ার সরকার গঠনের মতন আহ, সুযোগ আছে। কিন্তু যদি এই ভোটিং পার্সেন্টেজটা বেশি হয়, 70% বা তারও বেশি, তখন এই জামাত ইসলামের আসলে আসন সংখ্যা অনেক কমে যাবে। এই প্রেডিকশনটা আমার কাছে তুলনামূলক গ্রহণযোগ্য মনে হয়। এতটুকু আমরা অন্তত বুঝতে পারি যে জামাত ইসলামের আলাদা একটা তারা ভোট ব্যাংক তারা তৈরি করতে পেরেছে। তাদের রাজনৈতিক যেহেতু আলাদা একটা দর্শনগত অবস্থান আছে, সেই রাজনৈতিক দর্শনের জায়গা থেকে তাদের একটা ভোটের রাজনীতির দর্শন, সেই রাজনৈতিক দর্শনটা ভোটের রাজনীতির আলাদা একটা দর্শন আছে তাদের, যে ভোটের জন্য মানুষকে কীভাবে আমি ইমপ্রেস করব, যেটা বিএনপি অনেক পরে রিয়েলাইজ করতে পেরেছে আমার কাছে মনে হয়েছে। সেই জায়গায় বিএনপি অনেক পিছিয়ে আছে। আচ্ছা, আমরা খুবই মানে গুরুত্বপূর্ণ অবস্থায় এখন আলোচনায় আছি, কারণ আমাদের যিনি অতিথি তিনি ইতিমধ্যে একটি কথা বলেছেন যে জামাত আসলে জিতে যেতে পারে, কি কি কারণে তিনি উপস্থাপন করেছেন। আমরা এখন কথা বলতে চাচ্ছি যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, যদি রাষ্ট্র গঠনে মানে জামাত ইসলাম যদি সরকার গঠন করে, সেক্ষেত্রে আসলে মানে পরবর্তী সময়টা নিয়ে আপনার প্রেডিকশন কি আছে না, যে বিএনপি ক্ষমতায় আসলে পরবর্তীতে জামাতের অবস্থানটা কি হবে, কিংবা ধরেন জামাত ক্ষমতায় আসলো তাহলে পরবর্তীতে জামাতের ক্ষমতা ত্যাগটা কিভাবে হবে, কিংবা ক্ষমতা ছাড়ার অবস্থাটা কেমন হতে পারে? কেন মানে একটা ওভারঅল আমাদের যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা যেটা মনে করতে পারি আর কি, অতীতের ইতিহাস থেকে। একটা বিষয় নিশ্চিত করে আমি খুব পরিষ্কারভাবে বলতে পারি যে জামাতে ইসলাম কোনো ইসলাম প্রতিষ্ঠার দল না। তারা কোনো ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে যাচ্ছে না। এইটা তারা মুখে অনেক জায়গাতে বলেছে, যেটা নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সেটা নির্বাচন কমিশন চোখ বন্ধ করে রেখেছে বা চোখে টিনের চশমা লাগিয়ে রেখেছে, তারা দেখেনি। কিন্তু তারা এই কথাগুলো মানুষের সঙ্গে একভাবে প্রতারণা করছে। তারা এই কাজটা কোনোভাবেই করতে যাচ্ছে না। তারা এই যে এক্সিস্টিং যে রাষ্ট্রটা আছে, এই রাষ্ট্রের মধ্যেই তারা তাদের শাসনটা পোক্ত করতে যাচ্ছে। তাদের রাজনৈতিক দর্শনের সাথে আপনি মিল পাবেন বিজেপির রাজনৈতিক দর্শনের। ভারতীয় জনতা পার্টি যে ক্ষমতাসীন যে নরেন্দ্র মোদীর সরকার যে দলের, তো ওই বিজেপির সঙ্গে তাদের রাজনৈতিক জায়গাতে আপনি মিল পাবেন। দেখবেন যে বিজেপিও বারবার নরেন্দ্র মোদী 14 সালে যখন ক্ষমতায় আসেন, তো ক্ষমতার আগে তারা বারবার একটা কথাই বলছিলেন যে দুর্নীতি বিরোধী। আমাদের এখানেও কিন্তু বারবার জামাত ইসলামের কিন্তু আলাদা কোনো রাজনৈতিক দর্শন বা এই রাষ্ট্রকে তারা কীভাবে আরো উন্নত একটা রাষ্ট্রে পরিণত করবে, সেটা কিন্তু তারা দেখাতে সক্ষম হয়নি। তাদের ইশতেহার থেকে ধরে তাদের এই পর্যন্ত যতগুলো পরিকল্পনা আছে, ওই পরিকল্পনাগুলো বিএনপি থেকে খুব আলাদা কিছু না, বড় কোনো পরিবর্তনের কথা তারা নিয়ে আসতে পারেনি। কিন্তু তারা বারবার একটা বিষয় হিসেবে নিয়ে আসে, সেটা হচ্ছে বিএনপি চাঁদাবাজ। হ্যাঁ, আমরা চাঁদাবাজির বাইরে, আমরা দুর্নীতির বাইরে। এই চাঁদাবাজি দুর্নীতি এটা কিন্তু ওই বিজেপির সঙ্গে আপনি মিল পাবেন। কিন্তু বাস্তবে এই চাঁদাবাজিটা কি ভিন্ন কিছু? আমার কথাটা হচ্ছে, চাঁদাবাজি তো এই যে রাষ্ট্র কাঠামো, এই রাষ্ট্র কাঠামোর সাথে ওতপ্রোতভাবে এই চাঁদাবাজিটা জড়িত। আমাদের এখানে যে অর্থনৈতিক ব্যবস্থায়, পুরো অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে চাঁদাবাজিটা, ঘুষ, দুর্নীতি ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি পুরো রাষ্ট্রটাকে উল্টে না ফেলতে পারেন, পুরো রাষ্ট্র কাঠামো নতুন করে আপনি না গঠন করতে পারেন, এই গঠনের প্রশ্নটা এই জন্য জরুরি, তাহলে তারা যখন ওই সৎ লোকের শাসন এই ধরনের কথাগুলো বলে, এই কথাগুলো আসলে যৌক্তিক কোনো কারণ না যে তাদেরকে তাদের ভোট চাওয়ার ক্ষেত্রে, ভোটের রাজনীতির ক্ষেত্রে তারা এই কথাগুলো বলতে পারেন। এটা নির্বাচন আইনের লঙ্ঘন না, সৎ লোকের শাসন হলে ভালো হবে। কিন্তু বাস্তবে আমার মনে হয় না এর মধ্য দিয়ে বাস্তব কোনো পরিবর্তন আসবে। আপনি তো সরকার গঠনের পরের কথা বললেন, এই জন্য আমি বলছি যে তারা এই কথিত সৎ লোকের শাসনের মধ্য দিয়ে রাষ্ট্রর কোনো পরিবর্তন তারা করবে না, করতে পারবেও না। তারা বারবার ধর্মের প্রশ্নটাই সামনে আনবে, যেটা বিজেপি আনে।
ইন্ডিয়াতে বেকারত্বের বিস্ফোরণ ঘটেছে, বেকারত্বের তারা রেকর্ড করেছে বেকারত্বের, তাও ওইখানে তারা দেখাচ্ছে যে ইন্ডিয়া অনেক শক্তিশালী। হ্যাঁ, তো এখানেও কিন্তু মানে আমরা সামনে যদি জামাত ইসলাম, বিজেপি, বিজেআই, বাংলাদেশ জামাত ইসলাম, তো বিজেআই যদি ক্ষমতায় আসে তাহলে ওই বিজেপির ওই রূপটাই আমরা হয়তো এখানে নতুন ফর্মে ইসলামের নামে দেখতে পাবো। ইসলাম আর জামাত ইসলাম এক না, এই বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত আমার মনে হয়। তো তারা ইসলামী শাসন করবে না, তারা একভাবে ইসলামাইজেশনের, তাদের মতো করে ইসলামাইজেশনের একটা প্র্যাকটিস সামনে নিয়ে আসতে পারে। ইসলামের যে অন্যান্য যেই ধারাগুলো আছে কওমি মাদ্রাসা কেন্দ্রিক বা অন্যান্য জায়গায়, সেখানে তাদের মতো করে কারিকুলাম বা তাদের মতো করে, এখন অলরেডি কিন্তু তাদের ইশতিহারে তারা বলেছে যে কওমি মাদ্রাসার কারিকুলাম তাদের মতো করে তারা গঠন করবে। তার মানে এটা কিন্তু হাসিনার যে চিন্তা, হাসিনার মতো করে কওমি মাদ্রাসাকে চালানো, ওই চিন্তা কিন্তু জামাত ইসলামেরও আছে। তার মানে তারা ইসলামের অন্য যেই ধারাগুলো, যারা তাদের সঙ্গে জোটেও আছে, মামুনুল হকের মতো নেতারা আছেন, কিন্তু তাদের কথাগুলো কিন্তু এখানে আমলে নেওয়া হবে না। আলটিমেটলি জামাত ইসলাম যে যা করার, তার রাজনীতিটাকেই সে সামনে নিয়ে আসবে তারা, যদি তারা ক্ষমতায় আসে। আর এখানে নারীদের প্রশ্নটা এখানে বারবার আসে যে নারীদেরকে ঘরে বসিয়ে দিবে বা এরকম কিছু। এই বিষয়গুলো আমার কাছে মনে হয় এগুলো এক ধরনের রেটরিক। এই কথাগুলো বলার মধ্য দিয়ে তারা যেমন একভাবে পুরুষতান্ত্রিক একটা অ্যাপ্রোচের মধ্য দিয়ে পুরুষ ভোটারদের সামনে কাছে টানতে চায়, আবার যেই নারী ভোটাররা এই বাইরে গিয়ে কাজ করছেন না, তাদের জন্য তো এটা ফ্যাক্টর না, সে ভিতরে থাকলেও না বাইরে গেল, তো ওই নারী ভোটারদেরও কিন্তু সে কি সঙ্গে পিক করতে পারে এই রেটরিকগুলো দিয়ে। তো এটা ভোটের রাজনীতির ক্ষেত্রে তার বক্তব্য, আমি এইভাবেই দেখি। এইটা আসলে বড় কোনো চেঞ্জ এর মধ্যে চলে আসবে, কিন্তু তার যেই নারীকে বন্দি করার যেই বা নারী নেতৃত্বকে অধীনস্থ করে রাখা, নারী নেতৃত্ব তাদেরও আছে, মহিলা জামাত ইসলাম আছে, কিন্তু ওই নেতৃত্বকে কিন্তু এই নেতৃত্বের অধীনস্থ করে রাখা হয়, পুরুষদের অধীনস্থ রাখা হয়। এইটা তার রাজনৈতিক ফ্রেমওয়ার্কের অংশ। তো এই ফ্রেমওয়ার্কটাই তো সে রাষ্ট্র ক্ষমতায় গেলে সে তো ওই ফ্রেমওয়ার্কটাই অ্যাপ্লাই করবে। তো এর মধ্যে কিন্তু বাইরের কিছু নাই, মানে এই রাষ্ট্রটাকেই সে সামনে রাখবে। এই রাষ্ট্রের কোনো ধরনের দুর্নীতি বা কোনো মানে দুর্বৃত্তায়ন, এগুলো কিছুই বাদ যাবে না। ভারতের যে আধিপত্যের জায়গা, সেই আধিপত্যের জায়গায় কমবে না, এতটুকু আমি লিখে দিতে পারি। কিন্তু আমাদের দেখানো হবে ভারত বিরোধিতার জায়গা, মৌখিক ভারত বিরোধিতা দেখানো হবে। তো একইভাবে আমরা দেখতে পাই যে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কিন্তু তাদের অবস্থান নেই, বরঞ্চ তাদের সঙ্গে এক ধরনের নেগোসিয়েশন করার চিন্তা চেষ্টা। এই সরকার গাজায় শান্তি বাহিনী পাঠাতে চায়, একে আবার জামাত ইসলাম এটা নিয়ে তাদের কোনো অবজেকশন থাকে না। তো এইগুলো কিন্তু সিগনিফিকেন্ট বোঝার ক্ষেত্রে এই আর কি, মানে এইখানে আসলে মৌলিক কোনো পরিবর্তন আমরা দেখি না। বিএনপি আসলেও বিএনপির মতো করেই করবে, কিন্তু জামাত ইসলাম আসলে যে প্রশ্ন ছিল আপনার, যে জামাত ইসলাম ক্ষমতায় আসলেও কিন্তু রাষ্ট্রের কোনো পরিবর্তন এখানে হবে না, এই রাষ্ট্রটাকে টিকিয়ে রাখা হবে। আপনার এখানে একটা ইসলাম একটা রব তোলা হবে, কিন্তু বাস্তবে ইসলামের যেই মৌলিক যে জায়গা, যে ইনসাফের জায়গা, সেই ইনসাফের জায়গাটা এখানে আসবে বলে অন্তত আমি মনে করি না, এই রাষ্ট্রকে টিকিয়ে রেখে।